বৈযোগ চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব আন্তন চেখভের গল্প গ্রিস। বাংলায় শোক। সারা গালচিনো জেলায় কুন্দকার মিস্ত্রি গ্রিগরি পেট্রোভের নাম ওস্তাদ কারিগর হিসেবে যেমন, পার মাতাল ও পয়লা নম্বরের হতচ্ছাড়া বলেও তেমনি। সেই পেট্রভ তার অসুস্থ বৃদ্ধা স্ত্রীকে নিয়ে চলেছে জেমোস্তভ হাসপাতালে। 30 ভার্স্ট রাস্তা তাকে ঘোড়ার গাড়িটা চালিয়ে নিয়ে যেতে হবে, আর রাস্তা ভয়াবহ। এমনকি ডাকঘর করারাও এই রাস্তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে হিমশিম খেয়ে যায়। কুড়ের রাজা কুন্দাকার গ্রিগরির কথা ছেড়েই দিচ্ছি। হাড় কাঁপানো হিমেল বাতাসের ঝাপটা তার মুখে এসে পড়ছে। তুষার পাপড়ির ঘূর্ণিতে চারদিক ছেয়ে গেছে। তুষার আকাশ থেকে পড়ছে, না মাটি থেকে উঠে আসছে বোঝা ভার। মাঠ, বন, টেলিগ্রাফের থাম কিছুই ঠাওর করা যাচ্ছে না। ঝাপটাটা যখন জোর হচ্ছে, গ্রিগরি গাড়ির বোমটাও দেখতে পাচ্ছে না। বুড়ি দুর্বল ঘটকিটা ধুঁকতে ধুঁকতে টিকিয়ে চলেছে। গভীর বরফের মধ্যে বসে যাওয়া পাখানাকে টেনে তুলে একই সঙ্গে মাথাটাকে সামনের দিকে ঠেলে এগিয়ে দিতে তার যেন সব শক্তি ফুরিয়ে যাচ্ছে। কুন্দকারের ভীষণ তাড়া, সে তার আসনে স্থির থাকতে পারছে না। থেকে থেকে লাফিয়ে উঠছে আর ঘোড়াটার পিঠে প্রায়ই চাপকাচ্ছে। মাতৃও না, কেঁদো না, সে বিড়বিড় করে বলছে। একটুখানি সহ্য করো, ভগবানের দয়ায় হাসপাতালেই এসে গেল। এক্ষুনি ওরা তোমায় দেখবে। পাভেল ইভানিচ কয়েক ফোঁটা ওষুধ দিয়ে দেবে, কিংবা ওদের বলবে কিছু বদরক্ত কেটে বার করে দিতে। হয়তোবা বলবে তোমার গাটা আচ্ছা করে স্পিরিট দিয়ে মালিশ করে দিতে। জানো তো, তাতে পাঁজরার ব্যথাটা কমে। পাভেল ইভানিচের সাধ্যে যা কুলাবে সবই করবে, ভেবো না। চিৎকার করে পা ঠুকবে, তারপর কিছুই বাদ রাখবে না। লোকটা বড় ভালো, দরাজ দিল। ভগবান তার ভালো করুন। আমরা যেই পৌঁছব অমনি হন্তদন্ত হয়ে ভেতর থেকে বেরিয়ে এসেই খেঁকিয়ে উঠবে, কি চাই তারপর চেঁচাতে থাকবে, আর একটু আগে আসতে কি হয়েছিল? আমাকে কি মনে করিস একটা কুত্তা? সারা দিন ধরে তোদের মতো ভূতেদের বেগার খাটব। সকালে আসিস নি কেন? যা বেরো, কাল আসিস। আমি তখন বলবো, ডাক্তারবাবু, পাভেল ইভানিচ, হুজুর। এই বেটা, জলদি চল, জলদি। সে ঘোড়াটার পিঠে আবার চাবুক কষালো। স্ত্রীর দিকে না তাকিয়ে বিড়বিড় করে সামনে সে বকে চলল, দেবতার দিব্যি, পবিত্র ক্রুশের দিব্যি, ডাক্তারবাবু, সেই ভোরে আমি বাড়ি থেকে বেরিয়েছি। দেবতা যদি গোস্বা করে এমনই বরফ ঝড় চালান, কি করে আমি ঠিক সময়ে পৌঁছই বলুন? আপনিই ভেবে দেখুন ডাক্তারবাবু, তাগড়াই ঘোড়াও এই ঝড় ঠেলে আসতে কাহিল হয়ে পড়ত। আর চেয়ে দেখুন আমার ঘোড়ার কি হাল। এটাকে ঘোড়া বলতেও লজ্জা। পাভেল ইভানিচ তখন ভুরু কুঁচকিয়ে আমায় ধমক লাগাবে, তোদের চিনতে আমার বাকি নেই। তোদের যে ওজনের অভাব হয় না জানি, বিশেষ করে তুই, তোকে তো হাড়ে হাড়ে জানি। আস্তে আস্তে তো বার পাঁচেক ভেটেরাখানায় ঢুকেছিলি। আমি তখন বলবো, কি যে বলেন ডাক্তারবাবু, মা মমতা জ্ঞানগম্যি কিছুই কি আমার নেই? আমার বুড়িটা মরতে বসেছে, ঢুকছে, আর আমি কিনা ভেটেরাখানায় দৌড়বো? ছি ছি ছি, এ কথা আপনি বললেন কি করে ডাক্তারবাবু? চলে যাক এখন ভেটেরাখানা। তারপর পাভেল ইভানিচ তার লোকজনকে হুকুম করবে তোমাকে হাসপাতালে নিয়ে যেতে। আমি তখন তার সামনে হাঁটু গেড়ে বসে বলবো, ডাক্তারবাবু, হুজুর, আপনি আমাদের কি যে উপকার করলেন। আমাদের বোকা হাবাদের ক্ষমা করুন, আমাদের ব্যবহারের দোষ নেবেন না। আমরা শুধু মুজিক, আমাদের এখান থেকে তাড়ানো উচিত। তবু আপনার কত দয়া, এই বরফঝড়ের মধ্যে নিজে আমাদের দেখতে বেরিয়ে এসেছেন। পাভেল ইভানিচ আমার কথা শুনে এমন কটমট করে তাকাবে, মনে হবে এই বুঝি দুঘা বসিয়ে দিল। পরে বলবে, আমার পায়ের ওপর গড়াগড়ি না দিয়ে আগে ভদকার নেশাটা ছাড়, আর ওই বইটার ওপর একটু দয়া মায়া আন। তোকে আগা পাশতলা চাপকানো উচিত।
চাপকানো উচিত। যা বলেছেন ডাক্তারবাবু, ভগবানের দিব্যি চাপকানো উচিত। আপনার পায়ের ওপর করে গড় না করে আমাদের উপায় কি বলুন? আপনিই যে আমাদের মা-বাপ। আপনার দয়াতেই তো আমরা বেঁচে আছি। এ কথা হক কথা হুজুর। দেবতা জানে একরত্তি মিথ্যে নয়। এ কথা অমান্য করলে আমার মুখে থুথু দেবেন। আমার মাতৃও না যেই একটু সামলে উঠবে, গা গতরে একটু জোর পাবে, আমাকে আপনি যা হুকুম দিতে চান সব তৈরি করে দেব। চান তো ফুটফুট ডাকওয়ালা বার্চ কাঠের সুন্দর দেখতে সিগারেট কেস, কিংবা ক্রোকে খেলার বল, বা স্কিটল এমন তৈরি করে দেব, ভাববেন বিদেশি জিনিস। যা বলবেন তাই তৈরি করে আনব। তার জন্য আপনার একটা কোপেকও খরচ লাগবে না। আমি যে সিগারেট কেস করে দেব, মস্কোয় তার দাম কমসে কম 4 রুবল, অথচ আমি একটা কোপেকও নেব না। ডাক্তারবাবু তাই শুনে হেসে ফেলে বলবে, আচ্ছা আচ্ছা, হয়েছে। শুধু বড় আফসোসের কথা, তুই মাতাল। গিন্নি ভদ্রলোকদের মন রেখে কি করে কথা কইতে হয় জানি। এমন কোনো ভদ্রলোকই নেই যাকে বাগে আনতে পারি না। দেবতার দয়ায় এখন পথ বেভুল না হলেই হলো। উহ, কি ঝড়! বরফের জন্য কিছুই যে ঠাওর হচ্ছে না। কুন্দকার অনর্গল বকে চলেছে। অস্বস্তিটাকে চাপবার জন্য দম দেয়া কলের মতো অনর্গল বকে চলেছে সে। মুখ যদিও থামছে না, তবুও তার মাথায় কিন্তু ভাবনা চিন্তার কামাই নেই। সে অপ্রত্যাশিতভাবে নিদারুণ শোক পেয়েছে, বিনা মেঘে বজ্রপাতের মতো। শোকে মুচড়ে বিহ্বল হয়ে পড়েছে সে। সামলিয়ে উঠতে পারেনি স্বাভাবিক অবস্থায় ফিরতে। এতদিন বিনা চিন্তা ভাবনায় তার জীবন ভেসে চলেছিল মাতলামির ঘোরের মধ্যে। আনন্দ বা দুঃখ কিছুই সে জানেনি। হঠাৎ সে বুঝতে পারল তার বুকের মধ্যে দারুণ একটা যন্ত্রণা। ফুর্তিবাজ নিষ্কর্মা মাতালটা হঠাৎ দেখল ব্যস্ত সমস্ত কাজের মানুষ হয়ে উঠেছে। তাকে যুঝতে হচ্ছে প্রকৃতির সঙ্গে। তার মনে পড়েছে সেই শোকের সূত্রপাত গত রাত থেকে। আগের দিন সন্ধ্যায় যথারীতি মাতাল অবস্থায় বাড়িতে ফিরে এসে বহুদিনের অভ্যাস মতো মারধর গালিগালাজ করার পর দেখল স্ত্রী তার দিকে এমন অদ্ভুতভাবে তাকাচ্ছে, যেভাবে আগে কখনো তাকায়নি। সাধারণত তার এ সময়কার চাউনিটা থাকে আধমরা গোবেচারা কুকুরের মতো, যার বরাদ্দ বেদম মার আর সামান্য খাদ্য। কিন্তু তখন সে তাকিয়েছিল স্থির কঠিন দৃষ্টিতে, সাধুদের বিগ্রহ বা মুমূর্ষু মানুষ যেমন চেয়ে থাকে। অদ্ভুত অস্বস্তিকর সেই চোখ দুটো দেখার পর থেকে তার দুঃখের সূত্রপাত। ভাবাচাকা খেয়ে সে এক প্রতিবেশীর কাছ থেকে ঘোড়াটা চেয়ে এনেছে। এখন চলেছে স্ত্রীকে নিয়ে হাসপাতালে। আশা ডাক্তার মলম আর পুড়িয়া দিয়ে বুড়ির চোখে স্বাভাবিক দৃষ্টিটা ফিরিয়ে আনবে। সে আবার বিড়বিড় করে বলতে লাগল, মাতৃও না, খেয়াল রেখো। পাভেল ইভানিস যদি জিজ্ঞেস করে আমি তোমায় মেরেছি কিনা, বলো, না না হুজুর, কখনো আর তোমার গায়ে হাত তুলব না। পবিত্র ক্রুশের নামে দিব্যি করছি, কখনো মারব না। তুমি তো মনে মনে জানো মাতৃও না, তোমায় মারব বলে মারতাম না, কিন্তু করার থাকতো না বলেই। তোমার ওপর সত্যিই আমার টান আছে। অন্য কেউ হলে গ্রাহ্যই করতো না। আমি বলে তোমায় হাসপাতালে নিয়ে যাচ্ছি। দেখছো তো, যা সাধ্যে কুলোই করছি। ওহ, কি ঝড়! হায় ঈশ্বর, পরটা যেন না হারাই। মাতৃও না, তোমার কোমরের ব্যথাটা এখন কেমন? কথা বলছো না কেন? কোমরটায় কি লাগছে? কিন্তু অদ্ভুত ব্যাপার, বুড়ির মুখের ওপর বরফটা গলছে না। মুখটা কেমন যেন লম্বাটে ধরনের হয়ে আছে। রংটাও ময়লা মোমের মতো বিবর্ণ ফ্যাকাশে। চেয়ে আছে ভারী কঠিন গম্ভীরভাবে। ওরে বুড়ি, কুন্দকার বিড়বিড় করে বলল, আমি কোথায় ভালোভাবে জিজ্ঞেস করছি ঈশ্বরকে সাক্ষী করে। আর দুত্তর বুড়ি, তবে এই রোলে ডাক্তারের কাছে যাওয়া বোঝ এবার। সে লাগাম আলগা দিয়ে বসে বসে ভাবতে লাগলো। ঠিক করে উঠতে পারছে না বুড়ির দিকে ফিরে তাকাবে কিনা। আসলে সে ভয় পেয়েছে। অনবরত প্রশ্ন করা সত্ত্বেও কোনো উত্তর না পেয়ে সে বেশ ভয় পেয়ে গিয়েছে। শেষ অবধি সব সংশয় দূর করতে বুড়ির দিকে না তাকিয়ে তার ঠান্ডা হাতটা সে ধরল। হাতটা ছেড়ে দিতে সেটা পড়ে গেল পাথরের মতো। মারা গেছে তাহলে?
হা কপাল! সে কাঁদতে লাগল। শোকের চেয়ে বিরক্তিটাই তার বেশি। ভাবল, জীবনে ঘটনাগুলো কি তাড়াতাড়ি না ঘটে? তার মানে শোক দানা বাঁধতে না বাঁধতেই সব শেষ হয়ে গেল। বুড়িকে নিয়ে সবে বাঁচতে শুরু করতে না করতেই, তাকে মনের কথা বলতে না বলতেই, দয়ামায়া দেখাতে না দেখাতেই সে মরে গেল। 40 বছর সে বুড়িকে নিয়ে কাটিয়েছে। এই 40টা বছর তো যেন কেটে গেছে কুয়াশার মধ্যে। মারধর, মাতলামি, অভাব অনটন, এসবের ভেতর দিয়ে কি করে যে দিন কেটে গেছে সে ঠাওর পায়নি। যে মুহূর্তে বুঝতে পারল যে ভালোবাসে তার স্ত্রীকে, তাকে ছাড়া সে বাঁচতে পারবে না, তার ওপর কি অকথ্য অত্যাচার করেছে, সেই মুহূর্তেই বুড়ি তাকে ছেড়ে চলে গেল। তার মনে পড়ছে কত কথা। দৌড়ে দৌড়ে সে ভিক্ষে করে বেড়াতো। আমি আমি তাকে পাঠাতাম এক টুকরো রুটির জন্য। হ্যাঁ, আমার পোড়া কপাল। বুড়ি হয়তো আরো বছর 10 বাঁচত। এখন সে ভাবছে আমি সত্যিই এমন বদ। কি কাণ্ড! আমি চলেছি কোথায়? এখন যোকে কবর দেবার দরকার, ডাক্তারের দরকার নেই। হেই, হেই, টা টা! গ্রিগরি ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে সজোরে চাবুক চালালো। প্রতি ঘন্টায় রাস্তার অবস্থা আরো সঙ্গীন হয়ে উঠছে। গাড়ির বোমটা এখন সে একেবারেই দেখতে পাচ্ছে না। ছোট ফার গাছের সঙ্গে মাঝে মাঝে ধাক্কা লেগে গাড়িটা থেকে থেকে লাফিয়ে উঠছে। কালো মতো কিসের সঙ্গে ঘষা লেগে তার হাতটা ছড়ে গেল। নিমেষের জন্য সেটা যেন তার চোখের সামনে দিয়ে ভেসে গেল। আবার ধুধু সাদা ঘূর্ণি। সাদা ঘূর্ণি ছাড়া আর কিছুই সে দেখতে পাচ্ছে না। জীবনটা যদি গোড়া থেকে আবার আরম্ভ করা যেত, কুন্দকার ভাবল। তার মনে পড়ল 40 বছর আগে মাতৃয়না ছিল লাস্যময়ী সুন্দরী তরুণী। তার বাপের বাড়ির অবস্থা ছিল সচ্ছল। ওস্তাদ কারিগর বলেই গ্রিগরি পেত্রকের সঙ্গে তারা তাদের মেয়ের বিয়ে দিয়েছিল। জীবনে সুখী হতে যা কিছু দরকার কিছুই তাদের অভাব ছিল না। কিন্তু বিয়ের পরেই সে উনুনের পাশে বেহুশ হয়ে পড়ল। তারপর থেকে ভালো করে সে আর যেন জেগেই ওঠেনি। বিয়ের কথা তার মনে আছে, কিন্তু তারপর কি ঘটেছে কিছুতেই সে মনে করতে পারে না। শুধু মনে পড়ে মদ খেয়েছে, মারামারি করেছে আর বেহুশ হয়ে ঘুমিয়েছে। এই করেই তার 40টা বছর হেলায় কেটে গেছে। তুষার ঘূর্ণির সাদা মেঘগুলো এবার আস্তে আস্তে হয়ে আসছে ধোঁয়াটে। সন্ধে হয়ে আসছে। আরে, আমি চলেছি কোথায়? কুন্দকার নিজেকে জিজ্ঞেস করল। ওকে যে কবর দিতে হবে, অথচ হাসপাতালের দিকে চলেছি। নির্ঘাত আমার মাথা খারাপ হয়েছে। আবার সে ঘোড়াটা ঘুরিয়ে কষে চাবুক মারল। ঘোড়াটা চিহি ডাক ছেড়ে সমস্ত শক্তি নিয়ে কদমে ছুটতে শুরু করল। বারবার কুন্দকার তাকে চাবুক মেরে চলল। পেছনে কোথায় থেকে যেন ঠকঠক একটা শব্দ তার কানে এলো। না তাকিয়েই সে বুঝতে পারল স্লেজের গায়ে লাশটার মাথাটা ঠুকছে। অন্ধকার ক্রমে ঘন হয়ে আসছে। ঝড়ের বেগ যেমন বাড়ছে, বাতাসও তেমনি ঠান্ডা ও তীক্ষ্ণ হয়ে উঠছে। নতুন করে আবার জীবন শুরু করতে হলে, কুন্দকার ভাবল, নতুন সব যন্ত্রপাতি জোগাড় করতাম, নতুন কাজের ফরমাশও আনতাম, পয়সা করে ওর হাতে তুলে দিতাম, নিশ্চয়ই দিতাম। তারপর তার হাত থেকে লাগামটা খসে পড়ল। সেটাকে খুঁজতে চেষ্টা করল, কিন্তু হাতে তুলে নিতে পারল না। তার হাত দুটো অসাড় হয়ে গেছে। কুছ পরোয়া নেই, সে ভাবল। ঘোড়াটা নিজে নিজেই যেতে পারবে, পথ চেনে। এখন একটু ঘুমিয়ে নিতে পারলেই হতো। কবর দেবার আর শেষ উপাসনা করার আগে পর্যন্ত জিরিয়ে নিতে পারলে হতো। কুন্দকার চোখ বুজে ঝিমুতে লাগল। একটু পরে সে শুনল ঘোড়াটার দাঁড়িয়ে পড়ার শব্দ। চোখ মেলে সামনে দেখল কালো মতো কি যেন একটা কুঁড়েঘর বা খড়ের গাদার মতো। মনে মনে সে বুঝল এবার তার স্লেজ থেকে নেমে খোঁজ খবর নিয়ে আসা উচিত কোথায় এসে হাজির হয়েছে। কিন্তু তার সারা অঙ্গ এমন অবসন্ন যে মনে হলো একটুও নড়তে পারবে না। এমনকি জমে মরার হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যেও না। নিশ্চিন্তে সে ঘুমোতে লাগল। ঘুম ভাঙতে দেখল চুনকাম করা মস্ত একটা ঘরে সে শুয়ে আছে। জানালা দিয়ে উজ্জ্বল রোদ ঘরে এসে পড়েছে। কুন্দকার দেখতে পেল ঘরের মধ্যে লোকজন আছে। সঙ্গে সঙ্গে তার মনে হলো ওদের সামনে ভব্যতা বজায় রাখা দরকার, মার্জিত ব্যবহার করা দরকার।
বুড়ির জন্য শেষ উপাসনার ব্যবস্থাটা করা দরকার, সে বলল। পুরুতকে একবার খবর দিতে হয়। তার কথায় বাধা দিয়ে কে যেন বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন চুপ করে থাকো। আরে, এ যে পাভেল ইভানিচ! ডাক্তারকে হঠাৎ দেখতে পেয়ে কুন্দকার অবাক বিস্ময়ে চিৎকার করে উঠল, হুজুর, মা বাপ! সে চেষ্টা করল বিছানা থেকে লাফিয়ে উঠে চিকিৎসা শাস্ত্রের কাছে আভূমি প্রণত হতে, কিন্তু বুঝতে পারল তার হাত পা অবশ হয়ে গেছে। হুজুর, আমার পা কই? আমার হাত? তোমার হাত পায়ের মায়া ছেড়ে দাও, জমে গিয়ে অসাড় হয়ে গেছে। আরে আরে, কাঁদছো কিসের জন্য? জীবনে কিছুই তো তোমার বাকি নেই, সেই ভেবে ভগবানকে ধন্যবাদ দাও। সার তো পার হয়ে গেছে, তাই না? তাহলে তোমার দিন তো কাটিয়েই দিয়েছ। হ্যাঁ, আমার কপাল। হুজুর, অপরাধ নেবেন না। আর 6টা বছর যদি বাঁচতে পারতাম। কিসের জন্য? ঘোড়াটা আমার নয়, ওটাকে ফিরিয়ে দিতে হবে। আমার বুড়িটাকে কবর দিতে হবে। জীবনের ঘটনাগুলো কি তাড়াতাড়ি না ঘটে হুজুর? পাভেল ইভানিচ, আপনার জন্য ঠিক তৈরি করে দেব ফুটফুটে দাগওয়ালা সেরা বার্চ কাঠের সিগারেট কেস আর কোকেখানার পুরো একটা সেট। আর ডাক্তার হাত দিয়ে ইশারা করে ঘর থেকে বেরিয়ে গেল। কুন্দকারকে নিয়ে আর করার কিছুই নেই।